উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন হয়েছে জানেন? 14 বছরে পাড়ায় পাড়ায় ইলিগাল মদের দোকানে উন্নয়ন করেছে, বাইরে কিচ্ছু করেনি। 2014 সালের আগে আমার হিন্দু ভাইদেরকে গিয়ে বলেছে হিন্দু বিপদে আছে, হিন্দু খাদ্যে হ্যাঁ, হিন্দু ভোট দাও বিজেপিকে, তাহলে ধাক্কা থেকে উদ্ধার হবে। হয়েছে উদ্ধার? আরো বেশি তলতে গিয়েছে। 2014 থেকে 2019 আদিবাসীদের দলিতদের উপরে সারা ভারতবর্ষে সব থেকে বেশি অত্যাচার হয়েছে। কয়েকদিন আগে উত্তরপ্রদেশে ধরে পিটিয়েছে। অপরাধটা কি দলিত সমাজের মানুষদেরকে? তোরা দলিত, তোরা নিচু জাত, তোদের এত সাহস হলো কোথাকার থেকে যে বিয়ে বাড়ির লোক ভাড়া করে মেয়ের বিয়ে দিচ্ছিস? ভাবতে পেরেছেন? আবার এই দলিতদের ভোটটাই 2014 সালের আগে ভুল বুঝিয়ে নিয়েছে। আপনার সাউথ ইন্ডিয়াতে দলিত সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, ডিগ্রি করছে, মারধর করেছে। শুধু মারধর করে ক্ষান্ত হয়নি, তাকে পিচ্ছাপ, নিজের পিচ্ছাপ করিয়ে তাকে পিচ্ছাপ করে তাকে পান করাতে বাধ্য করেছে এই বিজেপির আমলে। কিন্তু হিন্দুর ভালো চাইছিল, হিন্দু বিপদে ছিল, উদ্ধার করবে বলেছিল। ঘোড়ার ডিম উদ্ধার হয়েছে। আপনার এলাকার মানুষজনের কথাই যদি আমি বলি, প্রতি বছরে ফি বছর এই খানাকুলের মানুষ বন্যায় ডুবে। এটা আজ থেকে নয়, আমার বাচ্চা আমল, দাদুর আমল, তার আমল থেকে খানাকুলের জন্ম থেকেই হয়ে আসছে। প্রতি বছর আসে, খানাকুলের মানুষ পানি নিচে চলে যায়। আচ্ছা বলুন, এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে যায়। ইউপিএসসি নমুনা কোশ্চেনের বলা, গতকালকে আমি পড়ছিলাম রাত্রে, ইউপিএসসির নমুনা কোশ্চেনে বলা, মানে একটা কোশ্চেন আছে, ওই নমুনা কোশ্চেনে উল্লেখ আছে নদী ভাঙনের, এগুলো তো নদীতে ভাঙনের সব পার্টি করছে তো বিভিন্ন ভাবে। এই নদী ভাঙন বা এই কন্ট্রোলের দায় কার? যে বন্যা হয়ে যাচ্ছে, নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দায়ভার কার? এটা ইউপিএসসি নমুনা কোশ্চেনের কথা বলছি আমি, আমার গল্পের কথা বলছি না। সেখানে উত্তরে লেখা আছে সিডব্লিউসি, সেন্ট্রাল ওয়াটার কমিশন সম্পূর্ণরূপে দায়ী কোন জায়গায় নদী ভাঙন হলে বা এই ধরনের এই ফ্লাড হলে। তাহলে বলুন, প্রতি বছরে বন্যাতে মানুষ ডুবে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীর পাড় ভেঙে যাচ্ছে, মানুষ প্লাবিত হচ্ছে, এই দায়ভার কেন্দ্রের যে সরকার চলছে তার। এরা হিন্দু হিন্দু ভাই ভাই করলেও খানাকুলের হিন্দু ভাইরা পানির নিচে ডুবে যাচ্ছে। অন্তত হিন্দু ভাইগুলোকে বাঁচাবার জন্য খানাকুলের পুরো মাস্টার প্ল্যান করতে হবে। এই অবস্থা না পার্লামেন্টে তুলছে, না আইনসভার মধ্যে তুলছে। এটা কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই বলছে। এমএলএ আছে, বিধানসভাতে তুলতে পারে। আমি বাংলার এমএলএ, সারা রাজ্যের মানুষের জন্য আওয়াজ তুলছি, আপনাদের জন্য আওয়াজ তুলছি, তাহলে লোকাল এমএলএ তো তুলতে পারে। কিন্তু 2014 সালের আগে এরাই চিৎকার করেছিল হিন্দুকে বাঁচাতে হবে। হিন্দুকে বাঁচাবার নাম করে এসে এরা নিজেরা পুঁজিপতি হচ্ছে, শিল্পপতি তৈরি হয়ে যাচ্ছে। সেটা একটা উদাহরণ দিচ্ছি। আমরা সব মিলেমিশে থাকি বা হিন্দু মুসলমান নির্বিশেষে থাকাটাই দরকার। কোন এলাকার অগ্রগতি, কোন দেশের অগ্রগতি, কোন রাজ্যের অগ্রগতি যদি আপনি চান, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া দেশ বাংলায় গিয়ে যেতে পারে না। কিন্তু আমি আপনাদের বলি, 2014 সালের আগে বলেছিল হিন্দু ছাত্রে মেয়ে হ্যাঁ বলে ক্ষমতায় আসলো বিজেপি সরকার। আর আজকে কত? 2025, 11 বছর এটা ক্ষমতায় আছে। 11 বছরে আপনার পাড়ার হিন্দু ভাইয়ের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করতে বলুন তো, ওই রাম কাকাকে, সনাতন কাকাকে জিজ্ঞাসা করুন তো, যে ছোট ব্যবসা করে খাইছি, ছোট ব্যবসা মানে বুঝতে পারছেন না, জিজ্ঞাসা করুন যে আজকে অবস্থা কেমন আছে। বলবে এখন 5-10 বছর আগে যা ছিল তার থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখবেন বলবে কি খারাপ হয়েছে, ভালো কেউ বলবে না। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, অমিত শাহজির ছেলে জয় শাহজি, যে জীবনের ব্যাট বল ধরলো না, তিনি বিসিসিআই এর প্রেসিডেন্ট থেকে আইসিসি চেয়ারে চলে গেল। আর ব্যবসা করছে কার সাথে? শুনলাম নাকি কদিন আগে শত্রু দেশ তার ওই দেশের মানুষের সাথে পার্টনারশিপে ব্যবসা করছে। ওরা সম্পত্তি ওভারনাইট, আমি বোঝানোর জন্য বলছি, 14,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। অমিত শাহজির ছেলে
জয় শাহাদি। আর আমার পাড়ার গরিব হিন্দু ভাইটার ব্যবসা ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে, কিন্তু এরা হিন্দুকে বাঁচাতে এসেছে। 2011 সালের আগে মমতা দিদি গল্প শুনিয়েছিল, এই খানাকুলের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গল্প খেয়ে নিয়েছিল, দিদি আমাদেরকে উদ্ধার করবে। খোঁজ নিয়ে দেখো উদ্ধার হয়েছে না আরো তলে নিতে যাচ্ছেন। খানাকুলের মানুষেরা তার সেখানে ম্যাক্সিমাম তো এখানকার মানুষজন আপনার কি বলে আপনার আরামবাগ খানাকুলে রুটি বেকারিত্ব নাকি তোমাদের কি? আমি খেতে গিয়েছিলাম শিলং মেঘালয়াতে, সেখানে গিয়ে দেখি আরামবাগের মানুষের সাথে দেখা, এই সব ডিভিশনের এলাকা পুষ্করা টুষ্করা এলাকায়। তো আপনারা বলুন 2011 সালের আগে আপনাদের ব্যবসা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে এখন এগিয়েছেন না পিছিয়েছেন? আপনারাই বলুন, আপনারা বলুন, আমি বলবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি ক্রমশ পিছিয়ে গিয়েছে। যে সমস্ত দর্জি শ্রমিকরা আছেন, দর্জি শ্রমিকের কথা বাদ দিলাম, যারা উদ্যোগার আছে তারা একটা সময় 50টা 100টা ছেলেকে নিয়ে কাজ করাতো, এখন খোঁজ নিয়ে দেখুন সেই উদ্যোগার এখন চায়ের দোকান করে বসেছে, সেই উদ্যোগার এখন টোটো চালাচ্ছে, তার এখন ইউনিটির দোকান দায়ী হয়ে যাচ্ছে, যার মাধ্যম দিয়ে 20টা 30টা 50টা 100টা ছেলে ইনকাম করতে, সে এখন টোটো চালিয়ে ইনকাম করছে, অর্থাৎ তার ব্যবসা তলনিতে চলে যাচ্ছে। আর দিদির ভাইপো বুঝতে পেরেছেন তো, চোখ দেখাচ্ছে আমেরিকায় চলে যাচ্ছে। উন্নতি কারণ উনি হিন্দুকে বাঁচাতে এসে আইসিসির চেয়ারম্যান পদে চলে গেলেন, 14,000 গুণ ব্যবসায় বৃদ্ধি হয়ে গেল। আর ইনি আপনাকে মুসলমানকে বাঁচাতে এসে এত টাকার মালিক, যেখানে শুনেছি নাকি শুধু 1 কোটি টাকা ফিস দিতে হয় চোখ দেখানোর জন্য। ফিস আমরা ডাক্তারখানায় যাই না, তো 100, 150, 200 যে যেমন করে, এটাও বাঁধা দরকার। এটা আমরা যদি কোনো সময় আপনারা আমাদেরকে সুযোগ দেন, এই যে লাগানি ফিস এটা আমরা বন্ধ করব। যে লাগানি মেডিকেল ডিপার্টমেন্টে দেখবেন, আপনি ট্রিটমেন্ট করতে গেলেন, আপনি প্যাকেজ কথা বললেন, প্রাইভেটে সরকারি ব্যবস্থা তো ধ্বংস করে দিয়েছে, প্রাইভেটে আপনি গেলেন এই অপারেশনের জন্য 50,000 খরচ, তো ওই অপারেশনের 50,000 নামে ঢুকিয়ে দিলে যখন বার করছেন 1.5 লাখ টাকা দিয়ে। এটা অন্যায় হচ্ছে না? এই সিস্টেম গুলো বন্ধ করবো। আর সারা রাজ্যের জন্য সেই আপনার সিজার হোক আর যে কোনো ব্যাপার হোক, সারা রাজ্যের জন্য বেসরকারি ভাবে যাতে এক রেট থাকে, তার কম থেকেও নিতে পারে, তার ব্যবস্থা আমরা করবো। কিন্তু আগামী দিনে সুযোগ আমাদের চান। আমি প্রসঙ্গে যাচ্ছি না, শুনলেছি যেখানে চোখ দেখান উনি শুধু ফিসটা হচ্ছে 1 কোটি টাকা। আপনি আমি তো ভোট দিয়ে নেতা বানিয়েছি, আপনাকে আমাকে বাঁচাতে এসেছিল, বাঁচাতে এসে আর ভাইপো 1 কোটি টাকা ফিস দিয়ে চোখে ট্রিটমেন্ট করছে, আর আমি আপনি 5,000 টাকা আমাদের কাছে হচ্ছে না চোখের ছানিটা কাটাবার জন্য, তাই না? আবার ওই 5,000 টাকার চোখের ছানিটার কথা বলতে একটু স্পেশাল ভালো লেন্স দেবো, ওটা 15,000, ওরা দিন লেন্সটার দাম হয়তো 800 টাকা এক্সট্রা লাগবে, বোকা বানিয়ে দিচ্ছে আমাদেরকে। এটা তো আটকাতে হবে। যেই নর্মাল লেন্সে আমরা অপারেশন করে প্রথম লাগাবো বলছে, তারপরেই বলছে এর থেকে একটা ভালো লেন্স আছে, যদি তোমার চোখে লাগায় 5,000 টাকা তখন 15,000 হয়ে যাচ্ছে, কিন্তু ওটা এক্সট্রা দাম ভাই, এটা জানে না। নমস্কার, যদি দুদিনের রাজনীতি করা ছেলে জানে, স্বাস্থ্যমন্ত্রী জানে না এইরকম ভাবে গ্রামের নিরীহ মানুষদেরকে লুটা হচ্ছে? স্বাস্থ্যমন্ত্রী জানে না? তিনি মালুম করতে পারছেন না কেন? উনি কেন দায়িত্ব নিয়ে ঘোষণা করতে পারছেন না যে এই কোয়ালিটির লেন্স দিয়ে অপারেশনের রেট এই রাখতে হবে, এর বাইরে কেউ নিলে তাকে ধরে জেলের মধ্যে রাখা হবে? ব্যবস্থা করছে কি? এটা করছে না। আর কেন করছে না? আর আমি বলছি বলে আমার এই যে বলছো না কালো পতাকা দেখাবে, কারণ কি? কারণ কি কালো পতাকা কেন দেখাবে? খোঁজ নিয়ে দেখুন, যত প্রাইভেট হসপিটাল গুলো আছে তাদের মালিকের সাথে এর মালিকের ভালো যোগাযোগ আছে, বুঝতে পেরেছেন? মাসে ওরা দেয় ওর মালিককে, মালিকের জন্য তো একটু কি করে, আমি ঘেউ ঘেউ বললে বলে কুকুরের সাথে তুলনা করছে, আমি ঘেউ ঘেউ বলবো না ভাই, বলে বলে কুকুরের সাথে তুলনা করছে, আমি ওটাতে যাবো না। বুঝতে পারছেন আসলে রহস্যটা কোথায়? ওই জন্য তো কালো পতাকা দেখাবে, দেখা না রে ভাই, কেউ একজন দেখিয়েছে জেন্দিগিতে, বলে কালো পতাকা কালো কি হবে, একটু চলে যাবে না, আমি একদম কালো হয়ে যাবো, এমনি কালো হয়ে যাচ্ছে, বলে চাপ নেই।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।